রাজধানী জুড়ে কড়া সতর্কতা জারি করেছে পুলিশ। ভোরে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে টহল বাড়ানোর নির্দেশনা, নিরাপত্তা জোরদার। মায়েদের স্বাভাবিক প্রসবের জন্য দেশে এসেছে নতুন ওষুধ। লেবার পেইন বিলম্বিত করে স্বাভাবিক প্রসব নিশ্চিতে সহায়ক 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারের হামলার ঘটনা অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। মাদক ইস্যুতে উত্তেজিত জনতা চালায় হামলা, দাবি মহানগর পুলিশের। শিগগিরই দেশে ফিরছেন মির্জা আব্বাস। শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি, আছেন চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে, জানালেন সহধর্মিণী আফরোজা আব্বাস। দুপুরের মধ্যে দেশের কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস। 60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা হাওয়া। সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোতে সতর্ক সংকেত জারি। রাজধানী জুড়ে পুলিশের কড়া সতর্কতা জারি করা হয়েছে। ডিএমপি কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার রাতে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়েছে। নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পাশাপাশি ভোরের সময় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি সূত্র জানায়, 17 মে পলাতক শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হতে পারে। তাই অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম প্রতিহতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে নিরাপত্তার কথা নিশ্চিত করেছেন। ঢাকা জুড়ে পুলিশের সতর্কতা নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস আছে কি নেই এটি দেখার বিষয় না এবং কোনো ধরনের হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে নানা ধরনের বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ সব অপরাধীকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। যে কোনো অপরাধে অপতৎপরতা ঠেকাতে রাত থেকে বিভিন্ন কার্যক্রম চলছে। রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন কার্যক্রমকে নজরদারিতে রেখে নগর জুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সূত্র আরও জানায়, শনিবার ভোর 4:30টার দিকে বনানী থানাধীন ঢাকা ময়মনসিংহ রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পোস্টার ও লিফলেট সহ মোহাম্মদ আশিক তলবদার নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাতৃত্বকালীন সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদারে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। স্বাস্থ্য খাতের জনবল বৃদ্ধি, নতুন চিকিৎসা সুবিধা চালু এবং ভাতা কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নাগরিকদের সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। শনিবার নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশে নতুন ওষুধ এসেছে যা লেবার পেইন বিলম্বিত করে স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে সহায়তা করবে। এই সেবা কার্যক্রম পরিচালনায় 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, আগামী 8 বছরের মধ্যে দেশে কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না। জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনা হবে। এজন্য পরিবারগুলোকে তথ্য জমা দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগী নারীরা প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন। বছরে মোট 30,000 টাকা সহায়তা দেওয়া হবে। এই সহায়তা নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও পরিবার পরিচালনায় ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ওরস চলাকালে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। হামলাকারীদের মধ্যে স্থানীয় জামাত ও শিবিরের নেতাকর্মী ছিলেন বলে দাবি করেছেন ভুক্তভোগীদের কেউ কেউ। তবে জামাত বলছে সেখানে তাদের কোনো নেতাকর্মী ছিল না। পুলিশ মাজারে মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এদিকে পুলিশের ভাষ্য, তারা কোনো অভিযান চালায়নি। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাত 1টার দিকে একদল লোক মাজারে গিয়ে মারধর করে বলে জানতে পেরেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে সেখানে কোনো অভিযান চালানো হয়নি। মহানগর পুলিশের দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার ইমদাদ হোসেন জানান, প্রতি বৃহস্পতিবার মাজারে বড় অনুষ্ঠান হয়। সে সময় মাদক সেবনেরও অভিযোগ পাওয়া যায়। এমন একটি ঘটনা নিয়ে বিশৃঙ্খলার সূত্রপাত হয় বলে জানা গেছে। কিছু লোক মাজার জিয়ারত করছিলেন। এর মধ্যে একটি দল মূল মাজারের কাছাকাছি গিয়ে মাদক সেবন করে। এতে জিয়ারত করতে আসা অনেকে ক্ষিপ্ত হন। তাদের সঙ্গে স্থানীয়রা যোগ দিয়ে মাদক সেবনরতদের উপর হামলা করেন।
হামলায় জামাত শিবিরের নেতাকর্মী ছিলেন এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, হামলাকারীদের মধ্যে তাদেরও কিছু লোক ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমন কয়েকজনকে দেখা গেছে, তবে তাদের নেতৃত্বেই হামলা হয়েছে বিষয়টি এমন নয়। এদিকে এ বিষয়ে ঢাকা ১৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মীর আহমদ বিন কাশেম দেশের একটি সংবাদ মাধ্যমকে জানান, বিষয়টি শোনার পর তিনি পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারকে কল দিয়েছেন। তিনি জানিয়েছেন, মাজারের সামনের গেটে ফেরি করে মাদক বিক্রি হয়। বৃহস্পতিবার রাতে এটা আরও বেড়ে যায়। এজন্য পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়েছে। তবে জামায়াতের কোনো নেতাকর্মী সেখানে ছিল না। যদিও এমপির বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার। তিনি জানান, মীর আহমদ বিন কাশেমের সঙ্গে বৃহস্পতিবার বা শুক্রবার তার কোনো কথাই হয়নি। অন্যদিকে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার বিষয়টিকে প্রোপাগান্ডা ও মিডিয়ার অপপ্রচার বলে উল্লেখ করেছেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস মৃত্যুর দোয়া থেকে ফিরে এসেছেন এবং আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। শনিবার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপকালে আফরোজা আব্বাস এ কথা জানান। তিনি বলেন, চিকিৎসকরা বর্তমানে মির্জা আব্বাসকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। মালয়েশিয়ায় তার ফিজিওথেরাপি চলছে। এছাড়া তাকে দেখতে হাসপাতালে আসা দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী সাথে কথাও বলেছেন এই বিএনপি নেতা, এমনটাই জানান আফরোজা আব্বাস। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ঝড়ো বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশে এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। রোববারও দেশের কয়েকটি বিভাগে একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে আগামী ৫ দিনে সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তাই ঝড় বৃষ্টি ও গরম দুই পরিস্থিতির জন্যই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পবিত্র ঈদ উল আজহা এলেই কোরবানির গোশত ভাগাভাগি নিয়ে শুরু হয় নানা আলোচনা, প্রশ্ন আর বিভ্রান্তি। অনেকেই মনে করেন কুরবানির গোশত ঠিক ৩ ভাগে ভাগ না করলে কুরবানি আদায় হয় না বা সওয়াব কমে যায়। কেউ আবার ভাবেন পুরো গোশত নিজের পরিবারের জন্য রেখে দিলে গুনাহ হবে। বিশেষ করে সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা মত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় ধোঁয়াশা। কিন্তু ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কুরবানির গোশত ৩ ভাগে ভাগ করা উত্তম হলেও এটি কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। ইসলাম মূলত কুরবানির মাধ্যমে ত্যাগ, সহমর্মিতা এবং গরিব অসহায় মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়। তাই গোশত বিতরণের ক্ষেত্রেও সহজতা ও মানবিকতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তা থেকে তোমরা নিজেরা খাও এবং হতদরিদ্রদের খাওয়াও। অন্য আয়াতে বলা হয়েছে, তোমরা তা থেকে খাও এবং মিসকিন ও ফকিরকে খাওয়াও। ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানির পশুর গোশত নিজে খাওয়া যায় এবং ধনী গরিব নির্বিশেষে সবাইকে খাওয়ানো যায়। পশুর ভুঁড়ি, চামড়া সহ সব অংশ ব্যবহার করাও বৈধ। তবে পশুর কোনো অংশ বিক্রি করলে তার অর্থ গরিবদের দান করতে হয়। অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে কুরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে, 1/3 আত্মীয় স্বজন ও প্রতিবেশীকে এবং বাকি অংশ নিজের পরিবারের জন্য রাখা উত্তম ও মোস্তাহাব। তবে এটি বাধ্যতামূলক নয়।
যদি কেউ 3 ভাগের কম বেশি করে বা পুরো গোশত নিজেই রেখে দেয় কিংবা অন্যদের দিয়ে দেয় তাতেও কুরবানি সহি হবে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এছাড়া কুরবানির গোশত সংরক্ষণ করাও বৈধ। তবে দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের সময় 3 দিনের বেশি সংরক্ষণ না করার নির্দেশনা রয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাওয়ানো ও সংরক্ষণের অনুমতি দেন।